এই জিনিসটার নাম কি সেটা সবাই জানে, মোমো। এবার বলুন তো এই মোমো যদি উল্টে যায় তাহলে তাকে কি বলা হবে? পাশ থেকে একজন বলল ওম ওম। আমি বললাম ব্রিলিয়ান্ট, পৃথিবীর সমস্ত মোমো একদিকে আর যাদবপুর 8 মোমো আরেক দিকে। এই কথাটা যারা অগ্রাহ্য করবে তারা আজই মরে যাবে। মোমো খেয়ে আমি সোজা চলে যাই একটা নাটক দেখতে যার নাম ছিল হোমো। আনফরচুনেটলি অনেকেই এটা জানেন না যে জ্ঞান মঞ্চ সম্পর্কে আসলে বিজ্ঞান মঞ্চের ছোট ভাই। ফ্রান্সে যাওয়ার জন্য যেমন আমার প্রয়োজন হয়েছিল সেঙ্গেন ভিসার, তেমনি জ্ঞান মঞ্চে ঢোকার জন্য আপনার কাছে থাকতেই হবে সেঙ্গেন ভিসা। এই প্রযোজনা সংস্থাটির নাম হলো বছর 20 পরে। তবে এটা একটা নাটকের দলের নাম নাকি কোনো এলআইসি পলিসির ম্যাচুরিটি টাইম বলতে চাইছে সেটা ধরতে পারবেন না। ছোটবেলায় এই সুদীপ মুখার্জিকে সিনেমায় দেখে মারাত্মক ভয় পেতাম, তবে পরে জানতে পারলাম সুদীপ দা এখন আমাকে দেখলে ভয় পায়। কারণ আমি খবর পেয়েছিলাম যে অভিনয়ের আড়ালে সুদীপ মুখার্জি লুকিয়ে রয়েছে আলাদা এক ব্যবসা। সেইটা জানতে আমি গোপনে আমার নিজেরই ছদ্মবেশে ঢুকে পড়ি জ্ঞান মঞ্চের একটা গোপন প্রকোষ্ঠে, যা স্ক্রিন নেম হলো ব্যাকস্টেজ আর অরিজিনাল নেম হলো গ্রিন রুম। এরোপ্লেনের ব্ল্যাক বক্সের রং যেমন ব্ল্যাক হয় না, তেমনি গ্রিন রুমের রং আমি আজ অব্দি কখনো সবুজ দেখিনি। আমার আসার খবর পেয়ে ইমিডিয়েটলি এক এনএসজি কমান্ডো ওয়াকি টকি নিয়ে বেরিয়ে আসেন। অন্য আরেক রিটায়ার্ড ফিল্ড মার্শালও কানে ব্লুটুথ স্পাই ইয়ারপিস টিপে সবাইকে অ্যালার্ট করে দেন। একজন প্রাইভেট ডিটেকটিভ উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান জানাতে চাইছিলেন। আমি বললাম থাক থাক, অত সম্মান দেখাতে হবে না। গ্রিন রুমের রিসেপশনে গিয়ে সাসপেন্ডার দিয়ে প্যান্ট আটকে রাখা একজন সাহেবকে বললাম ইংরেজ ভারত ছাড়ো। উনি বললেন কি যাতা বকছিস, আমি সুদীপ দা। কথায় কথায় জানতে পারলাম যে এটা কোনো রিসেপশন নয়, দার্জিলিং থেকে আনা আসাম চায়ের দোকান। এটাই নাকি সুদীপ দার মেন বিজনেস। অভিনয়টা করে জাস্ট বোরডাম কাটানোর জন্য। চা ঢালতে ঢালতে সুদীপ দা আমায় বলল চিনি কত চামচ? আমি বললাম চামচ একটাই, ওটা দিয়ে চিনি 2 বার। এটা অল দ্য বেস্ট সঞ্জয় মিশ্রের কাছে শিখেছি। সুদীপ দা একজন অ্যাসিস্ট্যান্টও রেখেছে দেখে বললাম তুমি পরবর্তীকালে উগান্ডার প্রধানমন্ত্রী হলে ইনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এটা শিওর। সুদীপ দা বলল বাজে নামকে এটাকে মরে যা। সো গাইস আপনারাও আসুন এখানে হেমলক টিতে চুমুক দিয়ে বাংলা সিনেমার অভিনেতার পাশে দাঁড়ান। ফ্রিতে আমাকে দিয়ে নিজের চায়ের দোকান প্রমোট করিয়ে নিয়ে সুদীপদার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফেসবুকে অ্যাঞ্জেল প্রিয়া পড়ে গেলে যেমন হয় আর কি। তখনই পাশ থেকে একজন জানালেন যে অনলাইনে নাকি পয়সা পাঠানো যাচ্ছে না। সুদীপদা তৎক্ষণাৎ ওনাকে জানায় যে আমি আপনার কাছে পয়সা চেয়েছি কি, টাকা পাঠান, পয়সা নয়। উনি সঙ্গে সঙ্গে বললেন এটা তো আগে বললেই হতো, এতটা টাইম নষ্ট হতো না। কিছু মানুষ একদম প্রথমেই আমার কাছে বিনা কারণে ক্ষমা চেয়ে নেন, আবার কিছু মানুষের সামনে ভুলিয়ে ভালিয়ে আমাকে অকারণে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়। তখনই স্ট্রিক্টলি আমি বলে দিই যে ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল। তারপরে গ্রিন রুমে ঢুকে দেখতে পেলাম হঠাৎ করে এক 10 ফুটের সার্জেন্ট ঢুকে গিয়ে মানুষকে ধরে ধরে চালান কাটছিলেন হেলমেট না পরে বসে থাকার জন্য। তখনই সুদীপদাকে আমি বলি যে এইসব রঙ্গরসিকতা তো অনেক হলো, এবার নাটকটা করে দেখাও স্টেজে। সুদীপদা বলল দাঁড়া দাঁড়া, একটু চিরসগা সিরিয়ালটা দেখে যাই। ওতে স্বতন্ত্র বসে ক্যারেক্টারটাকে আমার জিন দিয়ে ক্লোন করে বানানো হয়েছে। এটা শুনে আমি নিজেই নিজেকে একটা লো 5 দিই, কারণ চা আমাকে কখনোই হাই ফিল করায় না। আচ্ছা আপনার স্মার্টফোন আর জ্ঞান মঞ্চের মধ্যে মিল কোথায় জানেন? দুটোতেই গ্যালারি আছে। গ্যালারিতে ঢুকে একটি 0 ফিগারের স্মার্ট হারমোনিয়াম দেখে জিজ্ঞেস করলাম ইউটিউবের কোনো ছাপরি সিঙ্গারকে এখানে ডাকা হয়নি তো? আবার আমাকে বলা হলো চুপচাপ সরে যান এখান থেকে, না হলে চুরির দায়ে জেলে ভরে দেওয়া হবে। যাই হোক, গ্যালারিতে উঠে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম যে ওরা কিন্তু চেয়ার বানিয়েছে একটাই, আর বাকিগুলো সবই কপি পেস্ট মেরে দিয়েছে ওটা থেকে। তাই প্রত্যেকটা চেয়ারেরই আধার নাম্বার সেম। এটা দেখে কনফিউজড হয়ে আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম যে দাদা আমার চেয়ার কোনটা? উনি সেই সেঙ্গেন ভিসাটা অনেকক্ষণ ধরে দেখে বললেন যে ধুর, এটা তো পাথফাইন্ডারের অ্যাডমিট কার্ড। আমাকে বলা হলো যে কোনো একটা চেয়ারে গিয়ে বসুন, ওই চেয়ারের বুকিংটা যার রয়েছে পরে তিনি এলে তাকে কোলে বসিয়ে নেবেন। আমি বললাম ইয়ে ভি ঠিক হ্যাঁ। জ্ঞান মঞ্চের বাইরে লেখা ছিল নট আইস অনলি সোডা। সেটাতে 1 নম্বরে লেখা ছিল 6 বছরের নিচে কোনো বাচ্চা অ্যালাউড নয়। বাচ্চা যদি অ্যালাউডই না হয় তাহলে স্টেজে এটা কি হচ্ছে আপনারাই দেখে বিচার করুন, আমি কিছু বলবো না। 2 নম্বর পয়েন্টে লেখা ছিল অডিটোরিয়ামের ভেতরে কোনো ড্রিঙ্কস অ্যালাউড নয়। ওই যে বলে না যেখানে পানের পিক ফেলা বারণ লেখা থাকে, মানুষ সেখানেই বেশি বেশি করে পানের পিক ফেলে। এটা দেখুন তার একেবারে প্রকৃষ্ট উদাহরণ। অডিটোরিয়ামের উপরে দেখতে পেলাম মর্টিনের মশা তাড়ানোর কয়েলকে সিলিং এর সাথে প্লাস্টার করে তৈরি করা হয়েছে নেক্সট অলিম্পিক্সের জন্য আর্চারির টার্গেট। তারপরেই দেখতে পেলাম মঞ্চে এসেছেন স্টিফেন হকিং, সাথে ছিলেন তার হকউইন। তাও এখানে সুদীপদাকে দেখে বুঝলাম যে নিজেই নিজের অভিনয়ে আপ্লুত হয়ে হাততালি দিচ্ছে নিজেকে। কিন্তু এনার ব্যাপারটা কি আমার মাথায় ঢুকলো না। কিসের এত আহ্লাদ, কিসের এত স্ফূর্তি? হঠাৎই ওখানে কিছু লোকজন ঢুকে পড়ে জানায় যে কাশ্মীর নাকি তাদের। তখনই তাদের উদ্দেশ্যে স্ক্রিনে ডিপ্লোম্যাটিক কোড ওয়ার্ডে লিখে দেওয়া হয় একটি মেসেজ, যেটা ডিকোড করলে দাঁড়ায় PKMKV। যদিও ওটা ওরা ডিকোড করতে পারবে বলে মনে হচ্ছিল না, ওদের ইংরেজির জাহাল। ওখানে বসে থাকা একমাত্র আমি ওটা ডিকোড করতে পেরেছিলাম বলে সেটা আমার আত্মতুষ্টির কারণ হয়ে ওঠে হঠাৎই। শেষে দেখলাম যে একটা কেকের নাভিতে মোমবাতি গুঁজে দিয়ে যে যাকে পারছে বলছে হ্যাপি বার্থডে। কেউ কেউ তো আবার দিচ্ছে মারাত্মক সব ডান্স মুভস। উফ, সে এক আলাদাই বিনোদন। নাটক শেষ হতেই কিছু মানুষ বেরোচ্ছিলেন ডান দিক থেকে, আবার কিছু মানুষ বেরোচ্ছিলেন বাম দিক থেকে। বাম দিক থেকে বেরোনো মানুষগুলোকে চিনে রাখুন, এরাই সেই বামপন্থী লোকজন। অনেকেই জানেন যে কোথাও কফি অর্ডার করলে এই স্টিকটা কেন দেওয়া
দেওয়া হয় সাথে। জাতির উদ্দেশ্যে আমি শেষে এটা ডেমনস্ট্রেট করে দেখাই যে কফি অ্যাকচুয়ালি কেমন করে খাওয়া উচিত। ইভেনচুয়ালি চায়ের দোকান বন্ধ করে সুদীপদা সন্তর্পণে আবার বেরিয়ে পড়ে একটা চে গেভারের বেরেট ক্যাপ বিক্রি করার উদ্দেশ্যে। আমি সুদীপদাকে জড়িয়ে ধরে কানে কানে জিজ্ঞেস করলাম, তুমি এরকম ইচ্ছে করে গলাটাকে ভারী করে কেন কথা বলো? সুদীপদা বাকরুদ্ধ হয়ে বলল, কোথায়, এটাই তো আমার ন্যাচারাল ভয়েস। আমি বললাম, হ্যাঁ আমিও লোককে তাই বলি যে এটাই আমার ন্যাচারাল ভয়েস, কিন্তু লোকে জানে না যে আমার আসল ভয়েসটা অনেকটা এইরকম।